হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সিম্পলি লার্নিং। আজ আমি তোমাদের ক্লাস 9-এর প্রথম পাঠ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তীর লেখা কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এটি পড়ে শোনাবো এবং এর বিষয়বস্তু বিশ্লেষণ করে বোঝাবো। দেখো, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এটি হলো চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল কাব্যের যে আখেটিক খণ্ড আছে সেটির থেকে এটিকে সংগ্রহ করা হয়েছে। যার কারণে আমাদের জানতে হবে যে চণ্ডীমঙ্গল কাব্যটি অ্যাকচুয়ালি কি নিয়ে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করা হয়েছে। তো চণ্ডীমঙ্গল কাব্যটা রচনা করা হয়েছে যে পুরাকালে অনেক দেবদেবী নিজের মাহাত্ম্য প্রচারের জন্য একটি পথ বেছে নিতেন। সেরকমই দেবী চণ্ডী মর্তে নিজের মাহাত্ম্য প্রচারের জন্য বাঁচলেন কাকে না, ইন্দ্রের পুত্র নীলাম্বর এবং তার স্ত্রী ছায়াকে। নীলাম্বর পৃথিবীতে জন্মগ্রহণ করলো ধর্মকেতু ব্যাধের পুত্র কালকেতু রূপে, আর ছায়া জন্মগ্রহণ করলো ফুল্লরা রূপে। যথাসময়ে দুজনের বিবাহ হলো। কালকেতু ছিল একজন ব্যাধ অর্থাৎ যারা বনে প্রাণী শিকার করে, সেই প্রাণীর মাংস, চামড়া ইত্যাদি বিক্রি করে সেই টাকায় তারা ক্ষুধা নিবারণ করে। কালকেতু ছিল নিপুণ একজন শিকারী। তার পশু শিকারে বনের পশুরা মানে যত পশু আছে প্রত্যেকে তো ভয় পায়, সেই ভয়ে তারা কি করলো, দেবী চণ্ডীর আরাধনা করলো। তখন দেবী পশুদের অভয় দান করে তাদের মায়া বলে অদৃশ্য করে দিলেন এবং নিজে স্বর্ণ গদিকার রূপ ধারণ করলেন, অর্থাৎ একটা সুন্দর সোনার মতো দেখতে গোসাপের রূপ তিনি ধারণ করলেন। সেদিন কালকেতু গেল বনে গিয়ে সে কোনো রকম পশু শিকার করতে না পেরে ক্রুদ্ধ হয়ে বাড়ি ফেরার সময় পথে পড়ে থাকা সেই স্বর্ণগদিকাকে নিয়ে এলো বাড়ি। কি কারণে বাড়ি নিয়ে আসলো না, সেটা দিয়েই সে তার পেটের খিদা মেটাবে বলে। এরপর সেই স্বর্ণগদিকা যেটি হলো দেবী চণ্ডী, তিনি সেই রূপ ধরে রয়েছিলেন, তার যে স্ত্রী অর্থাৎ কালকেতুর স্ত্রী ফুল্লরার সামনে এক অপূর্ব নারীর রূপ ধারণ করলেন। সেই দেখে কিন্তু প্রথমে ফুল্লরা রেগে গিয়েছিল যে হয়তো তার স্বামী অন্য কোনো একজন রমণীকে তার বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু পরে ফুল্লরা কাছে দেবী নিজের পরিচয় দিয়ে তাদের 12 মাসের সুখ দুঃখের কথা শুনলেন এবং তা দূর করার জন্য ধনরাশি প্রদান করলেন। তারা ওই যে ধনরাশি পেয়েছিল তাই দিয়ে ওখানে গুজরাট নগরী গড়ে তুললেন। কিন্তু কোনো প্রজা না থাকায় তারা দেবীর আরাধনা শুরু করেন প্রজা আনয়নের জন্য, অর্থাৎ প্রজাদের আনার জন্য তারা সেই দেবী আরাধনা শুরু করলেন। গুজরাটের পার্শ্ববর্তী রাজ্য ছিল কলিঙ্গ। সেই রাজ্য থেকে প্রজা আনার জন্য দেবী চণ্ডী দেবী গঙ্গাকে নদ নদীতে অতি প্লাবন অর্থাৎ কলিঙ্গ রাজ্যে বিপর্যয় ঘটানোর জন্য অনুরোধ করেন। কিন্তু গঙ্গা দেবী তার অনুরোধ অস্বীকার করলে দেবী দেবরাজ ইন্দ্রকে অতিবৃষ্টির অনুরোধ করেন। দেবরাজ ইন্দ্র দেবী চণ্ডীর সেই অনুরোধ রাখলেন এবং তিনি কলিঙ্গ দেশে প্রবল আকারে ঝড় বৃষ্টি শুরু করলেন। এই ঝড় বৃষ্টির ফলে কলিঙ্গ দেশে প্রায় প্রলয় সৃষ্টি হলো। সেই ঝড় বৃষ্টি যে হয়েছিল তার বর্ণনাই এই কবিতায় করা রয়েছে। তাহলে চলো এবার আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে কবিতা রয়েছে তার বিষয়বস্তু বিশ্লেষণ করে দেখে নিই। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তী। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। দেখো, আমরা জানি যে সাধারণত ঝড় বৃষ্টি আসার আগে চারিদিক কালো করে মেঘে আচ্ছন্ন হয়ে যায় এবং এখানেও দেখো যে কলিঙ্গ দেশ একটা প্রবল ঝড়ের সম্মুখীন হতে চলেছে। কইল কথাটির অর্থ হলো করিল, অর্থাৎ কবি বলছেন যে চারিদিক কালো মেঘে ঢেকে যাচ্ছে, মেঘের অন্ধকার এতটাই গাঢ় যে মানুষজন তাদের নিজের অঙ্গ দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর,
উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। অর্থাৎ ঈশান কথার অর্থ হলো উত্তর পূর্ব কোণ। কবি বলছেন যে কলিঙ্গ প্রদেশের উত্তর পূর্ব কোণে ঘন মেঘ উড়ে বেড়াচ্ছে, যা চিকুর অর্থাৎ চুলের ন্যায় বিদ্যুৎ ঠিকরে বেরোচ্ছে। উত্তর প্রান্তে বাতাস মেঘ দুরু দুরু শব্দে ডাকছে। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। অর্থাৎ নিমেষের মধ্যে সমস্ত মেঘ সমগ্র গগন মণ্ডল অর্থাৎ আকাশকে জুড়ে একটা ঘন কালো মেঘের আকার দেয়। চারি মেঘ অর্থাৎ পুরাণ মতে দেখো বৃষ্টির দেবতা ইন্দ্রদেবের আর কি চারটি মেঘ। কি কি এটা কিন্তু সবসময় মনে রাখবে। চারটি মেঘের নাম কি কি? চারটি মেঘের নাম হচ্ছে সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। এই চারটে হচ্ছে মেঘ। মুষলধারে বৃষ্টিপাত আরম্ভ করেছে। অর্থাৎ এই চারটে মেঘের নাম কিন্তু তোমাদের আসতে পারে, খুব ভালো করে মনে রাখবে। সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। অর্থাৎ চারিদিক থেকে মেঘ উড়ে এসে কলিঙ্গ দেশে উচ্চ নাদে বা উচ্চ স্বরে গর্জন অর্থাৎ মেঘের ডাক শুরু করেছে। আবহাওয়া এই প্রলয় অর্থাৎ ধ্বংসাত্মক রূপ দেখে কলিঙ্গবাসী বুঝতে পেরেছে যে তাদের বিপদ কিন্তু আসন্ন, আর এই ভাবনা তাদের মনে বিষাদ অর্থাৎ বিষণ্ণ ভাবের সৃষ্টি করেছে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। এদিকে হুড় হুড় দূর দূর শব্দে ঘন ঝড় বয়ে চলল। হুড় হুড় দূর দূর এখানে ঝড়ের শব্দ বোঝাতে ব্যবহার করা হয়েছে। ফলে বিপদে পড়ে কলিঙ্গবাসী তাদের ভবন বা ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। রড় অর্থাৎ পালিয়ে যাওয়া। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। অর্থাৎ গাছপালার সাধারণ রং হলো সবুজ অর্থাৎ হরিত, হরিত অর্থাৎ সবুজ, কিন্তু প্রবল ঝড়ের ফলে সবুজ রঙের সকল উদ্ভিদ কি হয়েছে দেখো ধুলোয় ঢাকা পড়ে গেছে। শুধু তাই নয়, যেখানে শস্য সঞ্চয় করে রাখা ছিল সেগুলিও ঝড়ের প্রাবল্যে উল্টে পড়েছে। ঝড়ের এই বিধ্বংসী রূপ দেখে প্রজাগণ অর্থাৎ কলিঙ্গবাসী কি হয়েছে চমকে উঠেছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তরকা বাজ। অর্থাৎ অষ্ট কথার অর্থ হলো ৮ এবং গজ কথার অর্থ হলো হাতি। ভারতীয় পুরাণ অনুযায়ী দেখো এই ৮ গজরাজ ৮ দিকের অর্থাৎ উত্তর, উত্তর পূর্ব, পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ, দক্ষিণ পশ্চিম, পশ্চিম, উত্তর পশ্চিমের রক্ষাকর্তা। এবার দেখো এই ৮ গজরাজ্যে ৮ গজরাজের নাম কি কি? এনাদের নাম হলো কুমুদ, ঐরাবত, পুণ্ডরীক্ষ, পুষ্পদণ্ড, অঞ্জন, বামন, সুপ্রতীক ও সার্বভৌম। তাহলে এই ৮ গজরাজের নামও কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। আমি আবার বলে দিচ্ছি, কুমুদ, ঐরাবত, পুণ্ডরীক্ষ, পুষ্পদণ্ড, অঞ্জন, বামন, সুপ্রতীক ও সার্বভৌম। আমরা জানি দেখো ব্যাঙ লাফিয়ে লাফিয়ে কি করে এক স্থান থেকে অন্য স্থানে চলে। এখানেও কবি ঘন ঘন বাজ পড়াকে ব্যাঙের লাফের সঙ্গে তুলনা করেছেন। ব্যঙ্গ অর্থাৎ হচ্ছে ব্যাঙ, অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে ব্যাঙ যেভাবে লাফায় সেভাবেই যেন লাফিয়ে লাফিয়ে ঘন ঘন মেঘ থেকে বাজ পড়ছে। করি কর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। করি অর্থাৎ হাতি এবং করি কর অর্থ হলো হাতির সুর।
হাতি যেভাবে তার সুরের সাহায্যে জল বর্ষণ করে তেমন ভাবে আকাশ থেকে সমানে বর্ষণ হয়ে চলেছে। মহী কথার অর্থ হলো পৃথিবী। এবার দেখো বলছে প্রবল জলবর্ষণে সারা কলিঙ্গ প্রদেশের পথ জলে ডুবে গেছে, তাই আলাদা করে আর পথের অস্তিত্ব বোঝা যাচ্ছে না। পথ জলের মধ্যে একাকার অর্থাৎ মিশে গেছে। তাহলে এখানে অর্থগুলোকে কি? করি কথার অর্থ হলো হাতি, করি কর অর্থাৎ হলো হাতির সুর, আর মহী কথার অর্থ হলো পৃথিবী। ঘন ঘন শুনি চারি মেঘেরও গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। অর্থাৎ পূর্বে দেখো আমি তোমাদের বলে দিয়েছি যে চারটি যে মেঘ তাদের এত ঘন ঘন গর্জন যে তাদের গর্জন এতটাই প্রবল যে কলিঙ্গবাসী একে অপরের কথা অব্দি শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। অর্থাৎ অনেকটা সময় ধরে ঝড় বৃষ্টি হয়ে চলেছে, তাই আলাদাভাবে দিন সন্ধ্যা রাত কিছুই বোঝা যাচ্ছে না। রজনী অর্থাৎ রাত্রি। কলিঙ্গবাসী আতঙ্কিত হয়ে ঋষি জৈমিনীর নাম স্মরণ করছেন। সোঙর অর্থাৎ স্মরণ করছেন। প্রসঙ্গত দেখো জৈমিনী হলেন একজন বিখ্যাত ঋষি। ইনি পূর্ব মীমাংসা গ্রন্থের রচয়িতা। কথিত আছে যে ঝড় বৃষ্টির সময় জৈমিনীর নাম স্মরণ করলে ঝড় বৃষ্টির বেগ কমে যায়। এই কারণেই কলিঙ্গবাসীরা কি করছে যে তাদের বিপদের সময়, আমরা যেমন বিপদের সময় ভগবানকে স্মরণ করি, সেইভাবেই কলিঙ্গবাসীও তাদের বিপদের সময় জৈমিনীকে স্মরণ করছেন। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। কলিঙ্গ দেশে হুড় হুড় দূর দূর শব্দে এতটাই প্রবল ঝড় হয়ে চলেছে, এই সময় তারা রবির কিরণ অর্থাৎ সূর্যের আলো দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া ভুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। ভুজঙ্গ কথার অর্থ হলো সাপ। আমরা জানি যে সাপ কোথায় বাস করে? না, গর্তে। কিন্তু প্রবল বৃষ্টির ফলে সাপেরা গর্ত থেকে বেরিয়ে এসে জলে বুলে বা ভ্রমণ করছে। বুলে অর্থাৎ ভ্রমণ করছে। প্রবল বৃষ্টিতে জল স্থল যেন সব একাকার হয়ে গেছে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। অর্থাৎ 7 দিন ধরে নিরন্তর বা একটানা বৃষ্টি হয়ে চলেছে। আছুক কথার অর্থ হলো যা কিছু আছে। আর এই প্রবল বৃষ্টিতে কি হচ্ছে দেখো, কলিঙ্গবাসীর ঘরে যা কিছু ছিল তা সমস্ত হেজ্জা বা হেজে গেছে বা জলে ভিজে পচে গেছে। আমরা যেমন বলি হেজে গেছে, সেমন ভাবে তা জলে ভিজে গিয়ে পচে গেছে। মেঘছাতে পরয়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। অর্থাৎ বলছে ভাদ্র মাসে যেমন সাধারণত তাল কিন্তু গাছে পাকে, সেই তাল গাছ থেকে পড়ে যায়। এই সময়ে তাল গাছ থেকে শব্দ করে মাটিতে পড়ে, তেমন ভাবেই বলছে যে এদিকে কলিঙ্গ দেশে বৃষ্টির সময় আকাশ থেকে এমন ভাবে শিল পড়ছে, আর এই শিলগুলো এতটাই বড় যে তা ঘরের চাল ফুটো করে দিয়ে বিদীর্ণ করে মাটিতে পড়ছে। কবি এই ঘটনাকেই ভাদ্র মাসের যে তাল পড়া তার সাথে তুলনা করেছেন। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। অর্থাৎ দেখো যে আমরা প্রথমেই দেখো আমি বলেছি যে মা চণ্ডীর আদেশে বীর হনুমান তার প্রবল পরাক্রমে কলিঙ্গ প্রদেশ ধ্বংস করার জন্য কলিঙ্গ দেশে গেছেন। প্রসঙ্গত দেখো পুরাণ মতে বীর হনুমান বায়ুর দেবতা পবনের পুত্র। ঝড়ের প্রাবল্যে কলিঙ্গ দেশের বিভিন্ন মঠ এবং অট্টালিকা ভেঙে পড়ছে, সেটাকেই বলা হয়েছে এখানে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। অর্থাৎ 7 দিন একটানা বৃষ্টির ফলে কলিঙ্গ দেশে নদ নদী সমুদ্রের আকার ধারণ করেছে। এই জলে পর্বতের ন্যায় বিশাল ঢেউ উঠছে।
যার ফলে কি হচ্ছে, ঘরবাড়িগুলো নিজের জায়গা ছেড়ে ওঠানামা করছে, অর্থাৎ ঘরবাড়ি সব তো ভেসে যাচ্ছে, এত পরিমাণে ঝড় বৃষ্টি যে কিছুই আর সেখানে রাখা সম্ভব নয়। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান, শ্রী কবি কঙ্কন। অর্থাৎ মা চণ্ডীর আদেশে নদ নদীগণ ধেয়ে কলিঙ্গ দেশে আসে, অর্থাৎ কলিঙ্গ দেশ আরো বিপদের সম্মুখীন হয়। মুকুন্দ চক্রবর্তী বা শ্রী কবি কঙ্কন তার অম্বিকা মঙ্গল কাব্যে এই কথা বলেন। অর্থাৎ এই যে কাব্যটি অম্বিকা মঙ্গল বা চণ্ডী মঙ্গল, এই কাব্যে শ্রী কবি কঙ্কন এই কথাটি বলছেন। আশা করি তোমরা প্রত্যেকে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এই কবিতাটি বুঝতে পেরেছো। প্রত্যেকে খুব ভালো করে কবিতাটি পড়বে, তাহলেই তোমরা বুঝতে পারবে কবিতাটি। এই কবিতার যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি এরপরে ভিডিওতে আমি করিয়ে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।